প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে গানের টালি এবং আনোয়ার সিমেন্ট ফেসবুক পেজে চোখ রেখেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি আর্কিটেক্ট লাবণ্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আনোয়ার সিমেন্ট বিল্ডিং বাংলাদেশ দেখার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন যারা আমাদের এই অনুষ্ঠানের দর্শক, আমরা প্রতি এপিসোডেই খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক সিলেক্ট করি এবং আমাদের আজকের টপিক হলো নির্মিত ইমারত ব্যবহারে অসুবিধা। অর্থাৎ দেখেছেন আপনারা বিগত এপিসোডগুলোতে আমরা এমন কিছু টপিক নিয়ে কথা বলেছি যে বাড়ি নির্মাণের আগে আপনারা কিভাবে সতর্ক হতে পারেন, কোন কোন বিষয়ে আপনাদের নলেজ থাকা উচিত, কিংবা অনগোয়িং কনস্ট্রাকশনের সময় আপনারা কি বিষয়ে সতর্ক থাকবেন। এবং আমাদের আজকের টপিকটা হচ্ছে আপনার বিল্ডিং নির্মাণের পরেও দেখা যায় ব্যবহারের সময় আমরা নানান ধরনের অসুবিধার সম্মুখীন হই। ছোট ছোট অনেক অসুবিধার কারণে কিন্তু আমাদের প্রতিনিয়তই সমস্যা ফেস করতে হয়। আর সেই টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো যেন আপনারা সতর্ক থাকতে পারেন। আমাদের আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, অবসরপ্রাপ্ত, গণপূর্ত অধিদপ্তর। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আছি, আল্লাহর রহমত। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে আমি বলছিলাম দেখা গেছে যে অনগোয়িং কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়, আবার কিছু নলেজ আসলে আগে থেকেই থাকা উচিত। তাহলে দেখা যায় যে একজন ক্লায়েন্টের বিল্ডিং ব্যবহারের ক্ষেত্রে সে তার অসুবিধাগুলোকে অ্যাভয়েড করতে পারবে। তো এ বিষয়ে প্রথমেই আমরা জানতে চাইবো যে গ্রেড বিমের লেভেলের কারণে এই যে গ্রাউন্ড ফ্লোর যে বসে যায় এই সমস্যাটা অনেকেই ফেস করেন, এবং আপনি যদি প্রথমে একটু গ্রেড বিম সম্পর্কে দর্শকদেরকে আইডিয়া দেন এবং তারপরে সমস্যাটা নিয়ে একটু আলোচনা করেন। জি, আচ্ছা, গ্রেড বিমটা আসলে প্লিন্থ প্রোটেকশন দেওয়া হয়। প্লিন্থের যে জাস্ট প্লিন্থ যে লেভেল 1.5 থেকে 2 ফুট তার নিচেই কিন্তু একটা বিম দেওয়া হয়, গ্রেড বিম। ওইটা গ্রেড মানে মাটির লেভেলে বিম আর কি, গ্রেড মাটির লেভেলে বিম। আরও বলি যে আজকে এই আলোচনায় প্রথমে ধন্যবাদ তো দেওয়া হয়নি আপনাদের, যে যদিও আমি আমন্ত্রণ পেয়েছি গানের ডালিতে, তা এখন তো আমি প্রথমে ভরকে গেলাম যে গানের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, গানের সাথে সম্পর্ক নাই। আর আমি হলো যদি একটু জানি তো ইঞ্জিনিয়ারিং পদ্য জানি, ঠিক ইঞ্জিনিয়ারিং মানে গদ্য জানি, পদ্যও না। ইঞ্জিনিয়ার মানুষ কাঠ পাথর নিয়ে কাজ। তা গানের ডায়েরি অনুষ্ঠান তখন আবার পরে চিন্তা করে দেখলাম যে যখন আমরা যে কোনো প্রফেশনাল মানুষ দিন শেষে একটা ঘরে ফিরে যাই, যে প্রশান্তির যে শেষ স্থল বা আশ্রয়, ফিরে গেলাম। তো ফিরে যাওয়ার পর দরজা খুলবো, দরজা ধাক্কা দিতে গিয়েই দেখা যায় যে ফ্লোরের সাথে লেগে গেছে। আচ্ছা, অথবা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দরজাটা আটকাবো, দেখা যায় যে পাশটা আটকায় সেই পাশটা ঠিক মতো যাচ্ছে না, ঠেলাঠেলি করে দিতে হচ্ছে, কারণ দরজাটা একটু ঝুলে গেছে। অথবা সিটকেনি অথবা হ্যাশবোর্ড বা যেটাই লাগাই সেটাই দেখা যায় যে ঘাটে গিয়ে লাগার কথা সেখানে ঠিক মতো লাগতেছে না, টানাটানি। তা ঘরে ঢুকেই কিন্তু মেজাজ খারাপ। তারপরে আবার গেলাম বাথরুমে, যাবো, দেখবো যে বাথরুমের সামনে হয়তো একটা ওই যে লবণাক্ত, বাইরে লবণাক্ত এসে বা যে ফুরফুরি ওঠে যেটা ফ্লোরসেন্ট বলে, তো যাই গেলে একটু খসে খসে পড়ছে। অথবা আমি খুব সুন্দর করে অনেক টাকা দিয়ে বাড়ি বানাচ্ছি, সেগুন কাঠের দরজা, ফ্লোর টাইলস বা পাথর, প্লাস্টিক, পেইন্ট, অনেক কিছুই করছি আর কি, রঙিন, এক এক রুমে এক একটা রং। যাই হোক, তো ঢোকার পরে বাথরুমে ঢুকবো হয়তো রিফ্রেশ হতে বা কাপড় চেঞ্জ করতে, ঢুকে কি বাথরুমের যে দরজাটা আমি দিয়েছি শখ করে প্লাস্টিকের বদলে, আর প্লাস্টিকের দরজা তো সবাই লাগায়, আমি লাগাচ্ছি সেগুন কাঠের দরজা। তার নিচ দিয়ে দেখা যায় যে উই পোকা অথবা কালো পিঁপড়া বাসা বাঁধে ভিতর নিচ দিয়ে পানি আসতেছে, কারণ ওখানে নিচ দিয়ে পৌঁছে গেছে। তাই মেজাজটা কিসের গান আর কিসের কি। তখন তো সেজন্য আমি মনে করলাম গানের ডায়েরিরা হয়তো এই চিন্তা করেই যে শেষ মানুষের যে প্রশান্তির একটা জায়গা, সেটার বাসা, অথবা সারাদিন অফিসে কাজ করে সে অফিস, সেখানে যে বিরক্তিকর পরিবেশ, নোনা, এখানে খুলে পড়ছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে, দরজা লাগে না, ক্যারকার করে শব্দ করে, এই যে ব্যাপারগুলো তো প্রশান্তি হলো না, মনের যে একটা প্রশান্তি, এটা বিরক্তিকর একটা ব্যাপার হলো। পয়সা তো অনেক খরচ করছি, কিন্তু তারপরে তো এই সমাধানগুলো হচ্ছে না। পয়সা অনেক খরচ হয়েছে, ভালো বিল্ডিং বানানো হয়েছে অনেক ভালো ম্যাটেরিয়াল দিয়ে, ভালো ফিনিশিং দিয়ে, তারপরেও এই ভোগান্তিগুলো হচ্ছে। তখন সেই কারণে চিন্তা করলাম যে গানের সাথে হয়তো তারা আনোয়ার সিমেন্ট যে বিল্ডিং বাংলাদেশ এবং গানের ডালি যৌথ উদ্যোগে যে এই অনুষ্ঠানটা মানে রিকারেন্স মানে ওনারা পরিচালনা করছেন মানে ধারাবাহিকভাবে, হয়তো এই চিন্তা করেই যে মানুষ যেন তার সাথে একটু প্রশান্তিও খুঁজে পায় ঘরে ফিরে গিয়ে, সেই জন্য হয়তো আয়োজনটা করছে। এটা আমার ফিলিংস, এটা ভালোই। তা ঠিক আছে, আমি রাজি হলাম, তা আসলাম। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে গানের ডায়েরি এবং আনোয়ার সিমেন্ট বাংলাদেশ যারা এটা স্পন্সর করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমি একজন তো রিটায়ার্ড পারসন, এখন তো রিটায়ার্ড মানে নাই, মানে আধা ভরা আর কি। তো
তবুও তো আমাকে হয়তো স্মরণ করছে, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যাই এখন বলেন, এখন বলবো গ্রেড বিমের কথা। গ্রেড বিমই যে শুধু যে ফ্লোরের যে গ্রাউন্ড ফ্লোরের যে প্লিন্থ লেভেল 1.5 থেকে 2 ফুট করা হয়, তো এটার যে মাটি বসে যাওয়া, ফ্লোরটা বসে যাওয়া, এর একটা কারণ হলো ওই যে গ্রেড বিমের লেভেলটা। কিন্তু আরও কারণ যেটা, সেটা সম্বন্ধে আমি এখানে বলিনি, সেটা অনেকেই জানেন যে বালু দিয়ে ভরাট করতে হয়, কারণ বালু ইনস্ট্যান্টলি বসে যায়, মানে কম্প্যাক্ট করা যায়। সে কারণে বালু ব্যবহার করে। বালু না ব্যবহার করে যে কেউ কাদা জাতীয় জিনিস ব্যবহার করে, মানে এই কাদামাটি টাইপের, প্রথমত পানি দিয়ে রাখলে যতই পেটাপিটি করুক না কেন, কম্প্যাকশন করার চেষ্টা করুক না কেন, ওইটা পানি কিন্তু রিমুভ হয় না। পানি যদি রিমুভ কোনো জায়গা থেকে না হয়, তো যে ফাঁকগুলো আসে, পোরগুলো আসে, এটা বসতে পারে না মাটিগুলো, হয়তো এদিক ওদিক দোলাদুলি করে, কিন্তু হয় না। কিন্তু যখন ড্রাই সিজন আসে, আস্তে আস্তে 2-3 বছরের পানিটা নেমে যায় ওই পোরগুলো থেকে, ফাঁকগুলো থেকে, তখন ওই ফ্লোরটা বসে যায়। তো সেজন্য বালু ব্যবহার করলে ওই জিনিসটা আর হয় না। আর বালু না করে যে আনকম্প্যাক্টেড প্লাস বা কম্প্যাক্ট করার চেষ্টা করছেন কিন্তু হয় নেই, এই ধরনের কোনো ঘটনায় কিন্তু ফ্লোরটা বসতে পারে। সেটা হলো যদি ফ্লোরে যেটা আমি ভরাট করছি যদি কম্প্যাক্ট ঠিক মতো না হয়, এটা একটা কারণ। আর ওটাই বেশি ঘটে। তো গ্রেড বিমের কারণে যে জিনিসটা, এটা আমার এটা টপিক দেওয়ার আপনারা যেটা বলছেন, যে ওনারাও জিজ্ঞেস করছিলেন, সেটা হলো যে ফেসবুক তো এখন একটা বড় মাধ্যম হয়ে গেছে, প্রচার মাধ্যম। তো ঘরে বসে ফেসবুকের মাধ্যমে দেখা যায় যে বাংলাদেশে কোথায় কি অনিয়ম অথবা অসামঞ্জস্য বা কিছু ঘটতেছে, সেটা কিন্তু ফেসবুকে মানুষ তুলে ধরে। অর্থাৎ ফেসবুক ইউজাররা এখন বড় সাংবাদিক হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো সেই কারণে হয়তো মাঝে মাঝে দেখি যে কেউ গ্রেড বিম দিচ্ছে হচ্ছে যে গ্রাউন্ড লেভেল হবে তার থেকে উপরের দিকে দিচ্ছে। তার থেকে গ্রেড বিমের লেভেল যদি 12 ইঞ্চি হয় বা 15 ইঞ্চি হয়, এরপর সেটাতে প্লিন্থ প্রোটেকশন হলো, আর 9 ইঞ্চি বা 6 ইঞ্চি গাঁথনি করে একটা প্লিন্থ বাড়ালো। কিন্তু যখন আপনি বাথরুমের পাইপ আপনি নামাবেন, তখন তো ব্রিক ওয়ার্ক কেটে নামাতে হবে। তা না কেটে তারা করে কি, অনেকে আমি দেখি, ছবি আশ্চর্য হয়ে গেছি যে গ্রেড বিম কেটে পাইপ বের করছে। এই একটা জিনিস দেখেন। তারপরে আরও যেটা হয়, গ্রেড বিম নিয়ম হলো বা লজিক, এটা কোনো রুল না, লজিক, এবং সরকারি অফিসগুলোতেও কিন্তু এটাই ফলো হয়, কারণ সেখানে তো আর্কিটেক্ট, ইঞ্জিনিয়াররা ডিজাইন প্ল্যানিং করেন, ওইটা তাদের নলেজ আছে। কিন্তু এই জিনিসগুলো বেশিরভাগ দেখা যায় হলো প্রাইভেট সেক্টরে। প্রাইভেট সেক্টরে কিন্তু বেশি চোখে পড়ে আর কি, যে গ্রেড বিম কোথায় দিচ্ছে তার ঠিক ঠিকানা নেই। গ্রেড বিম লেভেলটা আমি একটু বলি, সেটা হলো যে এখানে ওই ধরনের স্কোপ নাই যে ড্রয়িং দেখানো বা কোনো কিছু করার। তারপরেও একটু বলি, এই ক্যামেরায়, হ্যাঁ, যে গ্রেড বিমের তো আপনারা দেখবেন যে গ্রেড বিম প্রথম দেওয়া হয়, যে নিয়ম যেটা বা উচিত যেটা 6 থেকে 9, টপটা 6 থেকে 9 ইঞ্চি নিচে থাকলো। কারণ যে পাইপগুলো বের হয় হাই রাইজ বিল্ডিং ব্যতীত, ওই পাইপগুলো যে বের হলো কিন্তু 4 ইঞ্চি 4 ইঞ্চি পাইপ ব্যান্ড হয়ে মাটির ভিতর দিয়ে গিয়ে পিটে গিয়ে পড়ে, তা মাটিতে ঢেকে যায় পাইপটা। যখন আপনার হাই রাইজ বিল্ডিং হবে, তখন হয়তো 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি পাইপ কিন্তু বের হয়। সেই পাইপগুলো কিন্তু নামাতে গিয়ে আরও আপনাকে ডেপ বেশি দিতে হবে। গ্রেডবিমের টপটা হয়তো 9 ইঞ্চি বা 10 ইঞ্চি নিচে আপনাকে রাখতে হবে, তাছাড়া কিন্তু পাইপ বের করা যাবে না। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে তাহলে কি হলো, সাধারণ একটা, আমি হাইরাইজ বিল্ডিংয়ের কথা এখানে বলবো না, সাধারণ মানুষের জন্য এই অনুষ্ঠানটা আমি মনে করি, যারা খুব হাই টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট, তাদের জন্য এই অনুষ্ঠান খুব একটা উপযুক্ত হবে বলে আমি মনে করি না। আমি খুব সহজ ভাষায় সাধারণ মানুষের যাতে উপকারে লাগে সেইভাবেই কথাটা বলবো। তা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেড বিমেরটা থেকে আমি এখান থেকে যে টপটা অন্তত 6 ইঞ্চি নিচে থাকা দরকার, যে ফিনিশ গ্রাউন্ড লেভেল, FGL বলি আমরা, ফিনিশ গ্রাউন্ড 6 ইঞ্চি নিচে থাকা দরকার। তারপরে উপরে আপনি ইটের গাঁথনি করবেন প্লিন্থ প্রোটেকশন দেওয়ার জন্য, প্লিন্থের বালি প্রোটেকশন দেওয়ার জন্য। সেটি কী করবেন, বা সোলিং সিসি করবেন, যাই করেন, 1.5 থেকে 2 ফুট সাধারণত করা হয়। 6 ইঞ্চি দেবেন এই কারণে, তাহলে পাইপটা ব্রিক ওয়ার্ক কেটে বের হয়ে মাটির নিচে মানে ঢেকে যায়, তারপরে গিয়ে পিটে গিয়ে পড়ে, এই জন্য 6 ইঞ্চির কথা বলা হয়। অনেকে করে কি 6 ইঞ্চি না রেখে হয়তো একদম যেটা ফিনিশ যে গ্রাউন্ড লেভেলটা, সেই লেভেল সমানে রাখেন, অথবা 2-3 ইঞ্চি নিচে রাখেন। তাতে হয় কি, বৃষ্টি পড়ে যখন, আমাদের দেশে বেশি বৃষ্টি হয়, বৃষ্টি যখন পড়ে তখন ওগুলো ধুয়ে যায়। ধুয়ে যাওয়ার পরে এই যে আপনার গ্রেড বিমের নিচ দিয়ে কিন্তু যখন উপরের মাটি চাপ পড়ে, 1.5 ফুট 2 ফুটের মাটি, একটা চাপ তো থাকি, সেই চাপে কিন্তু আপনার মাটি ওই দিক থেকে স্লাইড করে বের হয়ে যেতে পারে। সে তখন কোনা দিয়ে কিন্তু ফাটল দেখাতে, বিল্ডিংয়ের কোনা দিয়ে ফাটল দেখে যে মাটি বসে যাওয়ার ব্যাপারটা। এই জন্যই বলবো গ্রেড বিমে যে কোথায় দেবেন সেটা কিন্তু আগেই চিন্তা করবেন। হয়ে গেলে কিছু করার নেই, হয়ে গেলে তো ওই রকম হবে যে গ্রেড বিম কেটে আপনাকে পাইপ বের করতে হচ্ছে, এ ধরনের অবস্থা দাঁড়াবে।
অথবা আপনার প্রিন্টের যে মাটি বা মাটি নয় সরি বালি প্রোটেকশন তাদের নিচে আবার ইটের গাঁথনি করে অনেকে, জোড়াতালি দেওয়া যায়, বিপদে পড়লে যা হয় আর কি, তখন নিচ দেওয়া ইটের গাঁথনি করে, এরকম এই ধরনের কাজকর্ম করে থাকে। যাই হোক, আপনার এই জন্যই আলটিমেটলি যেটা আমি বলি, গ্রেড বিম তো আপনি দেবেন, অবশ্যই যেটা ফিনিশ গ্রাউন্ড ধরবেন আপনি, যে এটাকে আমি ফিনিশ পর্যন্ত করবো, এই পর্যন্ত লেভেল রাখবো, তার থেকে 6 ইঞ্চি নিচে টপটা রাখবেন। তাহলে আপনার পাইপ নামানো, প্রিন্ট প্রোটেকশন বা প্রিন্টের মাটি গ্রেড বিমের নিচ দিয়ে কিন্তু আর বের হওয়া যাওয়ার সুযোগটা থাকলো না। এই কারণেই আমি এই প্রিন্ট গ্রেড বিম লোকেশন বা কোথায় দেওয়া উচিত সেই জন্য এই জিনিসটা আলোচনা আমি করলাম। দর্শকরা নিশ্চয়ই এই ব্যাপারে সতর্ক হবেন এবং আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন সাধারণ দর্শকদের জন্য। আমি একটু দর্শকদের জন্য বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা আপনার বাড়ি ব্যবহারের ক্ষেত্রে যে অসুবিধাগুলো ফেস করছেন আমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন অডিও কল অথবা ভিডিও কলের মাধ্যমে, এবং সেই সাথে আনোয়ার সিমেন্ট এবং গানের ডালি ফেসবুক পেজ থেকে যে আমরা লাইভে আছি, লাইভটিও বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাতে অন্যরাও জানার সুযোগ পাবে। এবং সেই সাথে আমাদের লাইভ সেশনের কমেন্ট বক্সে যদি আপনাদের অসুবিধাগুলো শেয়ার করেন, আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলোর সলিউশন দিতে। আমি একটু পরবর্তী প্রশ্নে যেতে চাই। দর্শকদের জন্য বলা যে একটা খুব বেসিক নলেজ, যে আমরা সিঁড়ির যেই জায়গাটাতে পা রাখি দ্যাট ইজ ট্রেড, অ্যান্ড যে হাইটটা আমাদেরকে ক্রস করতে হয় দ্যাট ইজ রাইজ। তো ট্রেড এবং রাইজের রেশিওর যদি গোলমাল হয় তাহলে কিন্তু আমাদের সিঁড়ি ব্যবহারে অসুবিধা হয়। তো আপনি একটু বলবেন এই ব্যাপারে আমরা কিভাবে সতর্ক থাকতে পারি? আপনারা আশ্চর্য হবেন যে আমি এখানে কথা বললে হয়তো আর্কিটেক্টের বিরুদ্ধে বলা হবে। আমি তো সরকারি চাকরি করেছি, পিডব্লিউডিতে ছিলাম, তা এখন সরকারি অফিসেও কিন্তু ওই রকম দেখছি। সেটা হলে কি তারা জেনারেলি যেটা করে, আমি বলবো যে 99% জায়গায় যেটা করে, প্রাইভেট বিল্ডিং, সরকারি বিল্ডিং, এভরিহোয়ার, সেটা হলো কি ট্রেড যেটা পা রাখি, ট্রেডটা 10 ইঞ্চি করে। তারপর রাইজ যেটা খাড়া যেটা অংশ একটা সিঁড়ির ধাপের অংশ, সেটাকে রাইজ বলে, আমি খাড়াই বললাম, খাড়া করে 6 ইঞ্চি আর এটা করে 10 ইঞ্চি। এটা একদম কমন কথা, এক্সেপশন 2-1টা ক্ষেত্র ব্যতীত আমি কিন্তু চোখে পড়িনি। এতে হয় কি যে আপনি জুতো পায়ে দিয়ে যখন স্টেপিং করতে যাবেন দেখবেন জুতাটা কিন্তু পুরো বসে না, এবং আমরা যখন হাঁটতে থাকি আস্তে আস্তে, তো আমরা হয়তো বয়স বেশি আস্তে আস্তে হাঁটি, কিন্তু যারা মাঝারি বয়স বা ইয়াং বয়স তারা দৌড়াইয়া ওঠে। এখন প্রশ্ন হলো যে আমি ঠিক মতো পা যদি আবার দ্রুত সামনে দিতে চাই, তার আবার যে সামনের অংশটা আবার ধাক্কা খায়। সেজন্য করে কি গোড়ার একটা অংশ আপনার পিছন মানে স্টেপের বাইরে থাকে। এটা তো খুব ভালো জিনিস নয়। কিন্তু এই জিনিসটা 99% আমার যেটা ধারণায় যে এই ধরনের অনুষ্ঠান যেখানে হয়তো জায়গার লিমিটেশন আছে, স্পেস লিমিটেশন আছে, সেই ক্ষেত্রে আপনি হয়তো 10 ইঞ্চি 6 ইঞ্চি করলেন। কিন্তু যেখানে জায়গার সমস্যা না, বিশেষ করে সরকারি জায়গায় কিন্তু খুব একটা সমস্যা থাকে না, জেনারেলি অনেক জায়গা থাকে। সেখানে তো আমরা আর্কিটেক্ট, উনি একজন আর্কিটেক্ট ভালো বলতে পারবেন, তবে আমি যতটুকু অভিজ্ঞতা থেকে দেখছি, নিজেও হয়তো লেম্যান হিসেবে 2-1টা মসজিদ ডিজাইন করছি, প্রাইভেট আত্মীয় স্বজনের বাড়িঘর ডিজাইন করছি, কিন্তু কোথাও কিন্তু আমি 10 ইঞ্চি আমি সিঁড়ি দেই নেই, 10 আমি 6 দিছি। আমি যেটা ফলো করতাম দেখছি আরামদায়ক, সেটা হলো যে 11, 6, 17, 11 হলো চওড়াটা এবং রাইসটা হলো 6, 11, 17। আবার যদি আমি কোথাও 12 ইঞ্চি করে থাকি, মসজিদের ক্ষেত্রে লাগে 12 ইঞ্চি, সেক্ষেত্রে আমি 12, 5 করছি, তো দুটো মিলে 17 হয়। মসজিদ ডিজাইনেও করেও আমি দেখছি যে তাতে স্মুথলি মানুষ উঠতে পারে, নামতে পারে, এবং পায়ের অ্যাকোমোডেশনটা খুব ভালো মতো হয়। আমি জানি না তারা কেন 10-6 করে, কোথায় কোন রুল আছে। আমি তো আর্কিটেক্ট না, ইঞ্জিনিয়ার, আমি জানি না। আর্কিটেক্ট উনি আসেন, উনি হয়তো বলতে পারবেন যে কোনো থাম রুল আছে কিনা 10-6। আমি যেটা প্র্যাকটিক্যাল সেন্স থেকে দেখছি যে দুটোর যোগফল 17 হলে বেশ মানানসই হয়, অতিরিক্তও হয় না। আমি যদি 15 করি, আবার এদিকে 3 করি, তাতে কিন্তু 2 স্টেপে, এক স্টেপে কিন্তু এক সিঁড়ি থেকে আরেকটা আমি যেতে পারবো না, সেটা একটু অসুবিধা হয়। যেমন পুকুরের ঘাটলা শান্ত এরকম করা হয় 15 বা 18, 3। এটার কারণ আছে জায়গা দূরে বেশি যাওয়ার জন্য সেটা করতে হয়। যাই এত কথা বললে টাইম লিমিট হবে না, আমি বাসাবাড়ির কথাটাই বলি। পুকুরের ঘাটটার দিকে নাই যাই, সেগুলোও আমি ডিজাইন করছি। কথা হলো হওয়া উচিত যেটা আপনি নিজেরাই চিন্তা করে দেখবেন পা ফেরে। তবে আপনারা বলতে পারেন টাইলসের সমস্যা নেই, সিঁড়ির জন্য যে টাইলসগুলো বানানো হয় সেটা কিন্তু 12 এই অথবা 12 এদিকে লম্বা যা লাগে আর কি থাকে, আপনি কেটে সাইজ করে কিন্তু আপনি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। টাইলসই এরকম, আমি যে পাথর, গ্রানাইট পাথর অথবা মার্বেল পাথরের কথা বাদিয়ে দিলাম, সিম্পল কথা বলি, সেটা হলো টাইলস বাজারে অ্যাভেলেবল টাইলসের সময় 12 বাই 12 পাওয়া যায়।
সুতরাং আপনি 12-5 করতে পারেন অথবা 11-6 করতে পারেন। আরও একটা জিনিস, সিঁড়ির ধাপে যে সমস্যাগুলো সেটা হলো রাইজ কিন্তু একটা ব্যাপার, যে ফ্লোর হাইট, যে আনফিনিশ ফ্লোর হাইট এবং এখানে বসে আছি, পরবর্তী ফ্লোর যখন ঢালাই হবে তখন ওয়াটার লেভেল দিয়েও আপনাকে ইনশিওর করতে হবে যে ঢালাইয়ের পরে লেভেলটা কয় ফিট হয়। সে আমার দরকার 10 ফিট হাইট, 10 ফিটে হলে কয়টা হবে, 20টা রাইজ হবে। এখন দেখা গেল 10 ফিট না হয়ে মিস্ত্রির গণ্ডগোলের কারণে 1/2 ইঞ্চি কম হয়েছে, এখন কি হবে? এখন তো ধাপ যদি 6 করতে যায় তাহলে উপরে উঠে যায়, তখন মিস্ত্রিরা করে কি, একটা ধাপ বা 2টা ধাপ এরকম কম করে দেয়, দিয়ে এটা মিলাই দেয়। তাহলে কি হলো, আপনি অনেক কিছু করলেন 6 ইঞ্চি, আর লাস্টে 1-2টা ধাপ করলেন হলো আর 5.5 ইঞ্চি অথবা 5.25 ইঞ্চি বা 6 ইঞ্চি। কী হলো, ওইখানে গিয়ে আপনার পায়ের হোঁচট খাবে। পায়ের মানুষের যে একটা হাঁটার ছন্দ আছে, সেই ছন্দের কিন্তু পতন ঘটে। আমি জানি না আপনারা ফিল করেন কিনা, আমি কিন্তু উঠলেই বুঝতে পারি। পায়ে হাঁটতে হাঁটতে কোথাও যদি অসমঞ্জস থাকে তখনই বুঝতে পারি যে এখানে একটা রাইজের কম বেশি আছে। আপনি একটা সাজেশনও দিয়েছেন সবার জন্য যে ফ্লোর হাইট প্রথমে পানি দিয়ে ইনশিওর করতে হবে আপনার ঢালাই কমপ্লিট হওয়ার পর যেন এই হাইটটা থাকে। ওই 9.5 হলে 9.5, 10 হলে 10, 10.5 হলে 7, যেটা করবেন আর কি। যদি 5-এর ভাগে করতে চান, 12-5 করতে চান, তার 5 দিয়ে বিভাজ্য হতে হবে। 5 ইঞ্চিতে বিভাজ্য হলেই মিলবে, নাহলে মিলবে না। আর সেই 1/2 ইঞ্চি ডিফারেন্স বা 1 ইঞ্চি ডিফারেন্স এত হয় না, 1/2 ইঞ্চির মতো হয়। এই ডিফারেন্সটা তো সবগুলোর মধ্যে সিঁড়ির মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া কিন্তু সম্ভব হয় না, তারা 1-2-টের মধ্যে দিয়ে দেয় মিস্ত্রিরা। আর আজকাল যে কাজ হয়, আপনারা জানেন কি প্রাইভেট সেক্টর কি সরকারি সেক্টর, ঠিকাদাররা যারা কাজ করে, কিন্তু কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্টে কাজ হয়। মানুষকে একজন মিস্ত্রিকে বা লেবার সর্দারকে সাব কন্ট্রাক্ট দেয়, তারা কন্ট্রাক্ট বেসিস প্রতিটা কাজ করে। এক্সপার্টের কাছে যাওয়ার পরিবর্তে তারা এরকম একটা সেটাও করে। সলিউশন বেছে নিচ্ছে। এক্সপার্ট থাকলেও আপনি এক্সপার্ট থাকলে কাজ যারা বাস্তবায়ন করবে, মিস্ত্রি লেবার, তারা তো কন্ট্রাক্টে চুক্তিতে কাজ করে। যে ডেইলি লেবার হিসেবে দিন হাজিরা ভিত্তিক যে কাজ করে তা কিন্তু আজকাল নাই, আগে ছিল, এখন নাই। ওই তারা দায় সারাভাবে কাজটা করতে পারলেই হয়, কন্ট্রাক্ট দেওয়া যেহেতু। সুতরাং অত কথা আপনার কিন্তু তারা শুনবে না। আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আরো কথা বলবো, একটা বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিল্ডিং বাংলাদেশ। আমি আর্কিটেক্ট লাবণ্য এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আশা করছি সাথেই থাকবেন। সুধী দর্শক, গানের ডালি ভার্চুয়াল স্টুডিও থেকে ড্রিম জার্নি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার অত্যন্ত ভালো লেগেছে গানের ডালি ভার্চুয়াল অনুষ্ঠানে ড্রিম জার্নিতে আসতে পেরে। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। আমাদের নাটকে যেটা হয় যে আমাদের মধ্যে একটা ইউটোপিয়া থাকে এবং সেটা আমরা নাটকে প্রকাশ করার চেষ্টা করি স্বপ্নটাকে, কিন্তু রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সাথে সাথেই আমাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়। আজকে আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটি মেয়ে ফোন করে বলল যে আপা আমি পিএইচডি করব আপনার সাহিত্য নিয়ে। এইটা হলো 11 নম্বর, এর আগে 10টা পিএইচডি হয়েছে আমার সাহিত্য নিয়ে। প্রথম কথা হলো যে এটি বঙ্গবন্ধুর জীবনী এবং তার কিছু লেখাপত্র সম্পাদনা করা, এর চেয়ে গৌরবের বিষয় তার কিছু হতে পারে না। চোখ রাখুন গানের ডালি ফেসবুক পেজে। সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠান আমার ডাক্তার বন্ধু। মায়ের যদি কোনো ধরনের ভাইরাল ইনফেকশন হয়, সর্দি কাশি থাকলে সেক্ষেত্রে বাচ্চার সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের দেশের বাচ্চাদের কাশি এবং সর্দি হয়, ঠান্ডা লাগে আমরা যেটা বলি, সেটা কিন্তু আসলে ঠান্ডা থেকে হয় না, সেটা আসলে হয় ঘাম থেকে। কিছু কিছু দাঁত আছে একটু আপনার মূল জায়গা থেকে একটু সরে যায়, সে তখন কিন্তু সেটা পড়ে গেলে যে মূল দাঁতটা উঠতে কিন্তু একটু দেরি লাগে। এরপরে আসছে শিশুবাত, কখনো কখনো আমরা বলছি গ্রোয়িং পেইন বা বড় হওয়া জনিত ব্যথা। বাড়ির আশপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে ডেঙ্গু মশা জন্মাতে না পারে। বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে তরল খাবারটাও দিতে হবে। রোগ প্রতিরোধ করা রোগ চিকিৎসা করার থেকে সহজ, মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। গানের ডালির পক্ষ থেকে যে আমাকে সচেতন করার জন্য যে প্রোগ্রামটা করেছে, এর জন্য গানের ডালি অবশ্যই অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। প্রিয়
প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আনোর সিমেন্ট বিল্ডিং বাংলাদেশ দেখার জন্য। আমি আর্কিটেক্ট লাবণ্য আছি আপনাদের সাথে বরাবরের মতোই, এবং আমাদের আজকের টপিক নির্মিত ইমারত ব্যবহারে অসুবিধা। আমাদের সঙ্গে আছেন প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, অবসরপ্রাপ্ত, গণপূর্ত অধিদপ্তর। আরো একবার স্বাগত বিরতির পরে। আজকে আমরা বেশ ইম্পর্টেন্ট টপিক নিয়েই বলবো, যে কথা বলছি যে সমস্যাগুলো আসলে প্রতিটি বাড়িতেই সবাইকে ফেস করতে হয়। তো আমরা সিঁড়ির সমস্যা নিয়ে শুনলাম, এবার একটু আপনার কাছে দরজার পাল্লার সমস্যা নিয়ে শুনতে চাচ্ছি, যে দরজার পাল্লা যে ঝুলে যায় এটা আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি। থ্যাংক ইউ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমি সেগুন কাঠের দরজা লাগাইছি, অনেক দামি দরজা, কিন্তু দেখা যায় যে ঝুলে গেছে। দরজা কিছু ঝুলবে, আপনি যত দামি কবজা লাগান, সে স্টেনলেস স্টিলের কবজা লাগান আর যাই লাগান, বা 6 ইঞ্চি লাগান 4 ইঞ্চি লাগান, কিন্তু হালকা একটু ঝুলবেই। কিন্তু ধরে নিলাম আমি যে সব ভালো, কাঠে কোনো সমস্যা নাই, আপনার হিজ যে কবজা তাতেও কোনো সমস্যা নেই, ধরে নিলাম, তারপরেও কেন ঝোলে, সেই জিনিসটাই আমি মূলত আমি বলতে চাই। সেটা হলো দরজার কবজার যে অবস্থান, প্রথম কবজা। আমি একটু যদি এখানে দেখানো সম্ভব হয়, আপনারা দেখেন দরজা কেন ঝোলে, সেটা আপনারা যারা হয়তো ইঞ্জিনিয়ার তারা সহজেই বুঝতে পারেন, কিন্তু যারা নন টেকনিক্যাল তারা হয়তো ব্যাপারটা বোঝে না। আমি অঙ্কের কোনো বিশ্লেষণ এখানে বড় সিম্পল কথা বলবো, যে দরজার এখানে দেখতে পাচ্ছেন যে আঁকানো আছে কবজা। তা আমি ধরে নিলাম যে আমার এই মোবাইলের উপর আমি এটা রাখছি, এটা কিন্তু সাপোর্ট, এটা দরজার টোটাল যে দরজাটা তার সাপোর্ট হলো এই কবজা, সাপোর্ট এখানে ধরে রাখছি, আমি ধরে রাখছি। কিন্তু প্রশ্ন হলো যে একটা দরজা কোন দিকে পড়ে যাবে, ছেড়ে দিলেই কিন্তু আমি এই যে হাত ছেড়ে দিই তো এই দিকে পড়ে যাবে। এটাই হলো টিল্টিং। এই যে এই টিল্টিং, যে কী জন্য টিল্টিংটা হয় কেন, সাপোর্ট যখন, এটা তো একটা ওয়েট আছে, ওয়েটটা সেন্টার দিয়ে কাজ করে, সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার ওয়েট দিয়ে মাঝখান দিয়ে কাজ করে। আমি যদি আঙ্গুলটা মাঝখানে রাখি তাহলে কিন্তু এদিক ওদিক রোটেশনটা হবে না, এদিক ওদিক কিন্তু রোটেশন হবে না, ডাইনে বামে রোটেশনটা হবে না যদি আমি মাঝখানে দিই। দেখেন এই যে ধরে আসি, সিম্পল ধরে আসি, কিন্তু যখনই আমি কানিতে হাত দিব, অর্থাৎ সাপোর্ট, তখন দেখতেই পাচ্ছেন যে ছেড়ে দিলেই তো টেবিল ভাঙবে। এটা একটা কাট। তো কেন রোটেশন হয় বুঝলেন তো, যখন কোনো জিনিসের সাপোর্ট মাঝখানে থাকে না, সেন্টার অফ ওয়েটে থাকে না, তখনই রোটেশনটা হয় বা টিল্টিং হয় বা ঘূর্ণন হয়। কিন্তু হিল যেহেতু কবজা যেহেতু এক সাইডে লাগাতে, সুতরাং দরজাটা হেরে পড়ে যেতে চায়, এই দেখেন এইভাবে পড়ে যেতে চায়। তখন দরজা যখন লাগান তখন এইভাবে একটা পড়ে যেতে চায়। তো প্রথম কবজার উপর কিন্তু প্রথম চাপটা পড়ে, ফার্স্ট কবজা। তারপরে অনেকে করে কি, যে প্রথম কবজা 4 ইঞ্চি, এখানে যে ট্রেডিশনাল যেটা ফলো করা হয়, যে প্রথম কবজাটা টপ থেকে 4 ইঞ্চি নিচে প্রথমটা লাগানো হয়। প্রথমটা লাগানোর পরে আবার 4 ইঞ্চি গ্যাপ দিয়ে, বা একটা কবজার সমান গ্যাপ দিয়ে আরেকটা লাগানো হয়, মানে দ্বিতীয় কবজাটা বহু দূর চলে যায়। মূলত দ্বিতীয় কবজা কোনো কাজই করে না। যাই হোক, আসল কথা কিন্তু যতগুলো কবজা আপনার 3টে 4টে 5টা যাই লাগান, সাধারণত 3-4টে উপরে 2টে, মাঝখানে একটা, নিচের দিকে একটা, এই 4টে মোটামুটি জেনারেলি লাগানো হয়। তো মনে রাখবেন, ফার্স্ট কবজার খেলাই কিন্তু আসল খেলা। কারণ এই প্রথম যে কবজাটা, সেই কবজাটা যদি উপর থেকে 3 ইঞ্চি, কারণ 3 ইঞ্চির উপরে লাগান যায় না, তখন ডিল করা যায় না। আর জয়েন্ট থাকে, এই পাশে তো আপনারা জানেন জয়েন্ট থাকে, জয়েন্টও মারা যায় না। সুতরাং 3 ইঞ্চি, 3 থেকে 3.5 ইঞ্চির মধ্যে প্রথম কবজা যদি শুরু করেন, তারপর লাগানোর পর 1 ইঞ্চি গ্যাপ দেন। আপনারা ওখানে দরজাটা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে, অত ভালো হয়তো বোঝা যাবে না ছবিটা, কিন্তু এইখানে যদি দেখা যায় সেটা ভালো হয়। তো প্রথম কথা হলো যে যদি দেখা যাক আর না যাক, আপনারা যেটা ফলো করেন, আমি যেটা ফলো করি নিজে ব্যক্তিগতভাবে, সেটি হলো প্রথম কবজাটা লাগাবেন হলো, শুরু করবেন 3 ইঞ্চি থেকে, সে 4 ইঞ্চি কবজা হোক বা 5 ইঞ্চি কবজা হোক অথবা 6 ইঞ্চি কবজা হোক, লাগানোর পর 1 ইঞ্চি বা 6 ইঞ্চি গ্যাপ দিয়ে আরেকটা লাগাবেন। তাহলে কিন্তু দরজা আপনার নর্মালি যেটা ঝোলার সেটা ঝরবে, সেটা ঠেকানো যাবে। তো অতিরিক্ত যে ঝোলা সেটা কোনোই হবে না। আমি যে দরজার ছবি আপনাদের দেখাচ্ছি, এই দরজাগুলো আমার লাগানো, এবং এটা কিন্তু এতটুকু পরিমাণ আজকে 12 বছর হয়ে গেছে, কোনো ঝোলাঝুলি, কোনো বাঁকাবাকি কিচ্ছু কিন্তু ঘটে নেই। সেই জন্য ছবিগুলো কিন্তু আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। এখানে দেখতে পারলেন কিনা ভালোভাবে আমি জানি না। যাই হোক, এই জন্য প্রথম কথা যে টিল্টিং কেন হয়, এবং আমি কবজা যতই লাগাই কোনো দাম নেই। এইগুলো নিচের যে কবজাগুলো সেগুলো কিন্তু যার ভার্টিক্যাল লোড বহন করে, কিন্তু টিল্টিং ঠেকানোর ব্যাপারটা হলো প্রথম কবজার কাজ। সেটা এটা যতটুকু উপরে লাগান যায় ততটুকুই কিন্তু আপনার কার্যকরী। কেন সেটাই বুঝতে পারছেন, যখন হেলা শুরু হয় যে প্রথম ফাঁকটা কিন্তু বেশি হয়। আপনার দেখেন, আমি দেখাই, প্রথম আমার দরজাটা ছিল সেই চৌকোটার সাথে এইরকম, যখন হেলা শুরু হয় আপনার দেখেন একটু বড় করে দেখাচ্ছি, কি হয়, এই ধরনের ফাঁক হয়। মানে বোঝার সুবিধার্থে বড় করে কি হয়, নিচে শূন্য, নিচে কিন্তু শূন্য
টিল্টিং বা সরে গেছে, কিন্তু উপরটা কত, এটা আপনি কিভাবে ঠেকাবেন? এই দেখেন, এই যে আপনার চৌকাঠ কিন্তু আপনার জায়গা রয়ে গেছে, এটা হেলে পড়ে যাচ্ছে, ফাঁকটা দেখেন। তাহলে প্রথম কবজা যত উপরে লাগাতে পারবেন তত আপনার কার্যকরী, ততটা এই টিল্টিংয়ের ব্যাপারে কার্যকরী। আর ভার্টিক্যাল লোড বহন করার জন্য এই 2টে 3টে 4টে দাঁত দেন, সবাই কন্ট্রিবিউশন রাখে, সবটাই কন্ট্রিবিউশন রাখে, কিন্তু এই টিল্টিং ঠেকানোর জন্য প্রথম যে কবজাটা দেওয়া হয় সেটি করে। আপনি হেলে গেল, মাঝখানে কবজা, উপরের কবজা মাঝখানে হওয়ার কথা টপের দিকে, না মোটামুটি মাঝামাঝি আসে, তখন কী হলো দেখেন, দরজাটা ফাঁক হলো, হেলে পড়লো, তারপরে যে কবজা দ্বিতীয় কবজা বা তৃতীয় কবজায় এসে ঠেকলো বা আঘাত হলো। তার মানে কী হলো, এই কবজাটা যত উপরে লাগাতে পারবেন তত আপনার জন্য উপকারী। এই দেখেন টপে সবচেয়ে ডেভিয়েশনটা বেশি, ফাঁকটা বেশি, তারপর আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে। এবং আবার যখন একটা জিনিস ঘোরানো হয়, একটা জিনিস যখন এভাবে ঘোরানো হয় তখন কিন্তু জিরো পজিশন বলে একটা থাকে। যেমন আমি এরকম করে ফেলে দিচ্ছি, তখন এই পজিশনটা কিন্তু ওই জায়গাতেই আসে, আর এটা হেরে গেছে, এভাবে পড়ে যাচ্ছে, দেখেন ফাঁকটা দেখেন। এই জন্য যত সম্ভব এটিকে হেলে পড়ে যাওয়ার ব্যাপারটা ঠেকানোর জন্য প্রথম কবজা দিয়ে আপনাকে যত উপরে দিতে পারেন তত উপকার। নিচে দিলে তো লাভ নেই, ফাঁক হলো, তারপরে গিয়ে কবজা এসে ঠেকার পর কবজা কাজ করা শুরু করলো, তো লাভ হলো কি? এইটা মানে খুব সাধারণ একটা এক্সাম্পল দিয়ে যদি দর্শকদের জন্য বলি, আমরা যখন দেখি বাতাস আসে তখন কিন্তু গাছের উপরিভাগটা আগে হেলে যায় বা দুলে যায়, এবং আমরা যখন দেখি ধানের মধ্যে বাতাস লাগছে তখন কিন্তু উপরিভাগটাই আগে বেঁকে যায়, নিচের ভিত্তিটা কিন্তু নড়ে না। তো সেই জায়গা থেকেও কিন্তু দর্শকরা রিলেট করতে পারবে, যদি রিয়ালাইজ করতে পারেন ভালো। এর মধ্যে অনেক বড় ম্যাথমেটিক্স আছে, রিলেশন আছে, সেটা আমি এখন বলবো না, এটা বিষয়টা ইঞ্জিনিয়ারিং এর। কেন আপনি এটাই বললাম আর কি, যে আপনারা এই দরজার ব্যাপারটা খেয়াল করবেন যে কবজা যতটা উপরে লাগানো সম্ভব। আমি কিন্তু বাস্তবে আমার জীবনে যতগুলো কাজ, সরকারি কাজ ছাড়া সরকারি কাজে পারিনি বলে আসছি সাইটে, দেখা যায় যে তারা করেনি। নিজের যদি কোনো কাজ করে থাকে টুকটাক আত্মীয় স্বজন নিজের, সেটাতে কিন্তু আমি 100% ফলো করছি এবং আমি 100% উপকার পাইছি। উপকার আমার দরজাগুলো কিন্তু সেগুন কাঠ না, এটা হলো মেহগিনি কাঠ, কিন্তু 10-12 বছরে এতটুকু কোনো প্রকার খুঁত, কোনো ডেভিয়েশন, কোনো দরজায় ফাঁক, কোনো ঝোল কিছুই কিন্তু ঘটেনি। দরজার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সিম্পলি কিন্তু মেহগিনি কাঠ, এটা কিন্তু সেগুন কাঠ মনে করেন না। মানে আপনাকে যে এক্সপেন্সিভ ডোর ইউজ করতেই হবে এরকম কোনো বিষয় নেই। বললে কেউ করবে, ফার্স্ট কথা হলো ফিক্সিং, পজিশনিং। মিস্ত্রিটা কথা শুনতে চায় না, সেই জন্য প্রথমেই বলে নি। আমার ক্ষেত্রে আমি যেটা বলি যে তোমার কথা কিন্তু আমি শুনবো না, আমার কথা শুনে কাজ করবা, করলে তুমি কন্ট্রাক্টে আসো, আমার কিন্তু এই করতে হবে। স্যার এটা তো কেউ করে না, কোনদিন কেউ করিনি আমরা। তোমার না করলে দরজা যদি কিছু হয় তা আমি দায়ী, তোমাকে দায়ী করবো না। তুমি করবা কাজ, তাহলে আমার সাথে আসো, নাহলে যাও। প্রথম কথা আমার এটাই, কারণ ওরা কথা শুনতে চায় না। অনেকে হ্যাঁ ওস্তাদ আমাকে বলছে প্রথম কবজা 4 ইঞ্চি, তারপর একটা ফাঁক দিতে হয়, তারপর আবারটা লাগে, এটা হলো ওস্তাদের শেখানো কাজ। হ্যাঁ, ওদের সাথে বেশি কথা বলা যায় না, আবার বেশি কথা বললে সমস্যা হয়। হ্যাঁ, বলি আমি টাকা দিয়ে কাজ করাবো, আমার মতো করবেন, করতে পারবেন। আজকের কথাগুলো থেকে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে আইডিয়া পেয়েছি, সূক্ষ্ম কিছু বিষয় যেগুলো আমাদের খেয়াল রাখা উচিত, এবং আরো টপিক নিয়ে কথা বলার ছিল আসলে, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে। নিশ্চয়ই আগামীতে আপনার সাথে আবারও দেখা হবে। তো আয়োজনের যেহেতু শেষ প্রান্তে আমরা, কেমন লাগলো আমাদের অনুষ্ঠানে? অনেক ভালো লাগলো। বিশেষ করে প্রথমেই তো বলেছি যে গানের ডালি, তারপর গানের মধ্যে জীবনের গান ঢুকানো হয়েছে, তাই সেই জন্য আমি তো আবারও ধন্যবাদ জানাচ্ছি গানের ডালি এবং আনোয়ার সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, তারা যেটা স্পন্সর করছে ফর দি নেশন। যে এটা বিল্ডিং তো একটা বিরাট ব্যাপার, কারণ অফিস বাসা এভরিওয়্যার বিল্ডিং আর বিল্ডিং, মাথা গোজার ঠাই অফিস সব জায়গায় বিল্ডিং। মানে দর্শকদের জন্য আমাদের অনুষ্ঠানটা কতখানি উপকারী হবে? উপকারী হবে, কিন্তু গানের ডালি নামের কারণে হয়তো অতটা ইন্টারেস্ট মানুষ পায় না, কিন্তু এখানে যে এই অনুষ্ঠানটা প্রচার করা হয় সেটা হয়তো মানুষটা অতটা গেস করতে পারে না। এটা একটা সমস্যা আর কি। হ্যাঁ, যে গানের ডালি তো গানের ব্যাপার, কিন্তু এখানে যে বিল্ডিং সম্পর্কিত বিষয় যে প্রশ্ন করা যায় বা একটা উত্তর পাওয়া যায়, অথবা মাঝে মাঝে আলোচনা হয়, যার দরকার সে শুনবে, ইন্টারেস্ট থাকলে সে শুনবে, কিন্তু সেটা হয়তো প্রথম অনুধাবন করতে পারে না যে গানের ডালিতে কি দেখবো, এই একটা সমস্যা। তাছাড়া অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ আপনাদের। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আনোয়ার সিমেন্ট বিল্ডিং বাংলাদেশ। এবং আমরা যেমনটি বলছিলাম যে গানের ডালিতে কিন্তু শুধুমাত্র আপনারা গানের অনুষ্ঠান দেখতে পারেন এমনটি নয়, আমরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে কথা বলি, সেই সাথে আরও বিভিন্ন সাবজেক্ট নিয়ে কিন্তু গানের ডালিতে অনুষ্ঠান প্রচারিত হয়। মেডিকেল সায়েন্স নিয়েও অনুষ্ঠান রয়েছে আমার জানা মতে। আপনারা অবশ্যই গানের ডালি ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবেন, ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, এবং আনোয়ার সিমেন্ট ফেসবুক পেজের সাথেও কানেক্টেড থাকবেন।
আর আগামী আয়োজনে অবশ্যই আবারও দেখা হবে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সাথে থাকুন, ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।